আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযান শিগগিরই শেষ হতে পারে, বললেন গভর্নর ওয়ালজ। নিউ ইয়র্ক পুলিশের নতুন টেজার 10 স্টান গান, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানবিক পদক্ষেপের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, ইরানের কূটনৈতিক উদ্যোগ, সংঘাতের আশঙ্কা। এবং দেশ জুড়ে ভোট উৎসব, কাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযান শিগগিরই শেষ হতে পারে, জানিয়েছেন গভর্নর টিম ওয়ালজ। তিনি বলেন, কয়েকদিনের মধ্যে অভিযান বন্ধ হওয়ার আশা করছেন। স্থানীয় অর্থনীতি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই অভিযান থেকে প্রভাবিত হয়েছে। ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ে চলমান তদন্ত ও আর্থসামাজিক প্রভাব নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ চলছে। মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযানের অবসান আসন্ন বলে আশা প্রকাশ করেছেন গভর্নর টিম ওয়ালেস। তিনি জানান, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে অভিযান বন্ধ হয়ে যেতে পারে। ওয়ালেস বলেন, এটি বর্তমানে একটি ট্রাস্ট বাট ভেরিফাই পরিস্থিতি, কারণ এখনও স্থানীয় সড়কে 2000-এর বেশি ফেডারেল কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। গভর্নর এই সংবাদ সম্মেলন আয়োজন করেছেন স্থানীয় অর্থনীতি ও ব্যবসায়িক ক্ষতির প্রেক্ষাপটে। তিনি উল্লেখ করেন, ফেডারেল অভিযান রেস্তোরাঁ ও বাজারে ক্রেতা ও কর্মীদের উপর ভয় সৃষ্টি করেছে, ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মালকম ওয়ার্সের ব্যবসায়ী প্যাটি ওয়াল জানান, সাধারণ সময়ের তুলনায় এখন ক্রেতার সংখ্যা অনেক কম। অভিযান চলাকালীন সময়ে স্থানীয় আদালতে আইস কর্মকর্তারা একটি মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেন, যা আদালতের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। হেনেবিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি বলেন, এই ধরনের অভিযান স্থানীয় বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে এবং শিকারীদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করছে। ওয়ালেস আশাবাদী, অভিযান শেষ হলে স্থানীয় প্রশাসন ও ফেডারেল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। তবে তিনি সতর্ক করেছেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই স্থানীয় জনগণকে এখনও সাবধান থাকার পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির রিপোর্টে দেখা গেছে, অনলাইন নিহিলিস্টিক গ্রুপ শিশুদের উপরে ভয়াবহ সহিংসতা এবং মানসিক ও শারীরিক নির্যাতনের চাপ সৃষ্টি করছে। গ্রুপগুলো বোমা হামলা, স্কুল শুটিং এবং আত্মহত্যার মতো অপরাধে প্ররোচিত করছে। আইনশৃঙ্খলা রক্ষা ও শিশু সুরক্ষায় অভিভাবক ও শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান করা হয়েছে। যুক্তরাষ্ট্রে এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির নতুন তথ্য প্রকাশে দেখা গেছে, একটি সহিংস অনলাইন নেটওয়ার্ক শিশুদের লক্ষ্য করে ভয়াবহ অপরাধ চালাচ্ছে। নিহিলিস্টিক ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট নামে পরিচিত এই অনলাইন গ্রুপগুলি রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর জন্য কাজ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু সদস্য বালকদেরকে আত্মহত্যা, সহিংসতা ও সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের জন্য প্ররোচিত করছে। হালনাগাদ কেসে দেখা গেছে, কিছু কিশোরের ফোনে মারাত্মক বার্তা ও ছবি পাওয়া গেছে, যা পরবর্তীতে বোমা হামলায়, স্কুল শুটিং ও অন্যান্য সহিংস কার্যকলাপে ব্যবহৃত হয়েছে। এফবিআই নির্দেশক কাশ প্যাটেল জানিয়েছেন, এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত গ্রেফতারকৃতদের সংখ্যা 500% বৃদ্ধি পেয়েছে। 2025 সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার ফার্টিলিটি ক্লিনিক বোমা হামলা ও ন্যাশভিলে স্কুল শুটিং সহ বেশ কয়েকটি হামলা এই গ্রুপের প্রভাব নির্দেশ করছে। অনলাইন হামলার পাশাপাশি গ্রুপগুলো শিশুদের অনলাইন গেম ও চ্যাট প্ল্যাটফর্মের মাধ্যমে শারীরিক ও মানসিক নির্যাতনে জড়িত। এই ঘনিষ্ঠ নেটওয়ার্ক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, যা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য বিশেষ চ্যালেঞ্জ তৈরি করছে। প্রতি নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং শিশুদের সুরক্ষায় অভিভাবক, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য হিল ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে। নিরাপত্তা সংস্থায় রাজনৈতিক নিয়োগ ও অভিজ্ঞ কর্মকর্তাদের ছাঁটাই দেশকে দুর্বল করেছে। রিপোর্টে কংগ্রেসে ভারসাম্য স্থাপন
ও ডেমোক্র্যাটদের শক্তিশালী ভূমিকা নীতি সংশোধনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখানো হয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য হিলের একটি বিশ্লেষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুধুমাত্র রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নীতিগুলো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে। নিরাপত্তা সংস্থাগুলোতে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই করা হয়েছে এবং রাজনৈতিকভাবে অনুগত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা নিরাপত্তার প্রকৃত ঝুঁকি মোকাবিলার পরিবর্তে রাজনৈতিক এজেন্ডা এবং ব্যক্তিগত লক্ষ্যকে প্রাধান্য দিচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ট্রাম্পের পদক্ষেপগুলো রাশিয়া, চীন ও অন্যান্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের সামনে যুক্তরাষ্ট্রকে দুর্বল অবস্থায় ফেলেছে। মিত্র দেশগুলোর প্রতি আস্থা কমেছে এবং বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবও সংকুচিত হয়েছে। বিশেষত বাণিজ্য শুল্ক আরোপ, ন্যাটোতে হুমকি এবং ইউক্রেনের প্রতি সমর্থন হ্রাসের ফলে মিত্রদের মধ্যে আস্থা সংকট দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি মোকাবিলার একমাত্র উপায় হল কংগ্রেসের রাজনৈতিক ভারসাম্য স্থাপন করা। ডেমোক্র্যাটদের শক্তিশালী ভূমিকার মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর পর্যাপ্ত নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নিরাপত্তা ঝুঁকি সীমিত রাখা সম্ভব। সুতরাং ট্রাম্পের নীতি শুধু রাজনৈতিক বিতর্ক নয়, দেশের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দেখা হচ্ছে। 2026 সালে যুক্তরাষ্ট্রের কর ফেরত বৈষম্য আরও স্পষ্ট হয়েছে। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট মূলত উচ্চ মধ্যম আয়ের পরিবারকে বেশি উপকার দিচ্ছে। নিম্ন আয়ের মানুষ প্রায় অল্প সুবিধা পাচ্ছেন। সল্ট ডিডাকশন বৃদ্ধি এবং অন্যান্য নতুন কর ছাড় উচ্চ আয়ের পরিবারের জন্য সবচেয়ে লাভজনক। ফলে কে আকৃতির অর্থনৈতিক বিভাজন আরও বাড়ছে। নিউ ইয়র্ক পোস্ট এবং বিভিন্ন বিশ্লেষক অনুসারে 2026 সালে যুক্তরাষ্ট্রের কর ফেরত অনেক অংশেই কে আকৃতির অর্থনীতির প্রভাব দেখাচ্ছে। এই অর্থনীতি বোঝায় যে উচ্চ আয়ের মানুষরা স্টক মার্কেট ও বাড়ি মূল্যের বৃদ্ধির কারণে আরও ধনী হচ্ছেন, আর নিম্ন ও মধ্যম আয়ের মানুষ পিছিয়ে পড়ছেন। 2025 সালে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর কারণে কর ফেরত বেড়েছে, তবে সুবিধা সবচেয়ে বেশি পাচ্ছেন উচ্চ মধ্যম ও উচ্চ আয়ের পরিবার। নিম্ন আয়ের মানুষদের জন্য ফেরত বৃদ্ধি সীমিত। উদাহরণস্বরূপ, $33,000 বা তার কম আয়ের মানুষ বছরে মাত্র $18 বেশি ফেরত পাবেন। মধ্যম আয়ের পরিবারের কর ফেরত বৃদ্ধি প্রায় $597 থেকে $1,401 পর্যন্ত হতে পারে। কিন্তু উপরের 10% আয়ের পরিবারের কর ফেরত বেড়ে যাবে 2044 থেকে $3,189 পর্যন্ত, আর শীর্ষ 5% পরিবারের জন্য এটি $3,748 পর্যন্ত যেতে পারে। শীর্ষ 1% পরিবারের সুবিধা সীমিত, কারণ স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স ডিডাকশন ক্যাপ $40,000 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু $5 লাখ বেশি আয় হলে এটি ফেজ আউট হয়ে যায়, ফলে তারা তুলনামূলকভাবে কম উপকার পাবেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই বৈষম্যকে আকৃতির অর্থনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে। নিম্ন আয়ের মানুষ এখনও উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল শ্রমবাজার এবং স্টক মার্কেটের সুবিধা থেকে সীমিত অংশগ্রহণের কারণে চাপের মধ্যে রয়েছেন। তবে কিছু নিম্ন আয়ের মানুষ, যেমন আতিথ্য খাতের কর্মীরা, টিপস ও ওভারটাইম ছাড়ের কারণে কিছুটা বেশি কর ফেরত পেতে পারেন। মোটের ওপর এই কর নীতি উচ্চ আয়ের মানুষের জন্য সবচেয়ে উপকারী হলেও নিম্ন ও মধ্যম আয়ের মানুষ তুলনামূলকভাবে কম উপকৃত হচ্ছেন, যা অর্থনৈতিক বৈষম্য আরও দৃঢ় করছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ NYPD এবার বড় প্রযুক্তিগত পরিবর্তনের পথে হাঁটছে। 2026 সালে স্টেট অব দ্য NYPD ভাষণে পুলিশ কমিশনার জেসিকা টিশ ঘোষণা দিয়েছেন, শহরের পুলিশ সদস্যদের হাতে তুলে দেওয়া হবে নতুন প্রজন্মের টেজার 10 স্টান গান। নতুন টেজার সংযোজনের মাধ্যমে NYPD স্পষ্ট করছে যে তারা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আরও কার্যকর ও মানবিক পদ্ধতির দিকে এগুতে চায়। প্রযুক্তির এই পরিবর্তন বাস্তবে কতটা সহায়ক হবে এবং প্রাণহানি কমাতে কতটা ভূমিকা রাখবে, সেটি এখন সবার নজরে।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ NYPD এবার প্রযুক্তিগত বড় পরিবর্তনের পথে হাঁটছে। 2026 সালের স্টেট অফ দ্য NYPD ভাষণে পুলিশ কমিশনার জেসিকা টিশ ঘোষণা দিয়েছেন, শহরের পুলিশ সদস্যদের হাতে তুলে দেয়া হবে নতুন প্রজন্মের টেজার 10 স্টান গান। আগের টেজার 7 এর রেঞ্জ ছিল মাত্র 12 ফুট, কিন্তু নতুন টেজার 10 কার্যকর হবে প্রায় 45 ফুট দূরত্ব পর্যন্ত। এতে রয়েছে 10টি প্রোব, যা লক্ষ্য ভেদে বেশি নির্ভুলতা দেবে। এছাড়া এর ভোল্টেজ ক্ষমতা কমিয়ে আনা হয়েছে 1000 ভোল্টে, যেখানে আগের মডেল ছিল সর্বোচ্চ 50,000 ভোল্ট। কমিশনার টিশ বলেন, টেজার প্রথম চালু করা হয়েছিল উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিকল্প হিসেবে, কিন্তু অনেক ক্ষেত্রে আগের প্রযুক্তি যথেষ্ট কার্যকর ছিল না। নতুন টেজার 10 অফিসারদের আরও নিরাপদ দূরত্ব থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দেবে এবং প্রাণহানি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ডিসেম্বর থেকে এর পাইলট প্রকল্প শুরু হয়েছে এবং চলতি সপ্তাহেই এটি পুরো বিভাগে চালু হতে পারে। তবে নতুন এই সরঞ্জামের খরচ এখনো প্রকাশ করা হয়নি। শুধু টেজার নয়, NYPD তাদের প্রশাসনিক ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনছে। 311 সিস্টেমকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে চালু হচ্ছে নতুন ডিজিটাল ডিসপ্যাচ ব্যবস্থা। পাশাপাশি 1845 সাল থেকে চলে আসা হাতে লেখা লগ বুকের পরিবর্তে আসছে ডিজিটাল কমান্ড লক। কমিশনারের ভাষায়, এখন সময় আরও স্মার্টভাবে কাজ করার। যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি এবং ইরানের কূটনৈতিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াচ্ছে। সামরিক মোতায়েন এবং আলোচনার এই সমান্তরাল পরিস্থিতি অনিশ্চয়তা সৃষ্টি করছে। এখন আন্তর্জাতিক নজর মুখর হয়ে আছে দুই দেশের পরবর্তী পদক্ষেপ কি শান্তির বার্তা দেবে নাকি সংঘাতের ঝুঁকি আর বাড়াবে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পারমাণবিক সমৃদ্ধকরণ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো খুব কঠোর ব্যবস্থা নিতে হবে। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইরানের কাছাকাছি এলাকায় পাঠানো হয়েছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন সহ একটি বড় নৌবহর। আরও একটি রণতরী পাঠানোর পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। অন্যদিকে ইরানের কর্মকর্তারা কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন। ওমানের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান আলোচনার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত শুরু হতে পারে। এতে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে, সমঝোতা হবে নাকি সংঘাত আরও গভীর হবে। কাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 299 আসনে ভোট গ্রহণ হবে। সারা দেশে প্রায় 9,58,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন, 42,779টি কেন্দ্রে ভোট হবে। প্রার্থী 2,028 জন, ভোটার প্রায় 12.77 কোটি। কমিশন আশা করছে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। কাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত 299টি আসনে ভোট গ্রহণ চলবে। শেরপুর 3 আসনে এক প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময় শেষে কেন্দ্র চৌহদ্দির ভেতরে উপস্থিত ভোটারদের ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন যে সব প্রস্তুতি সম্পন্ন এবং বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কমিশন সন্তুষ্ট। নির্বাচনের নিরাপত্তার জন্য সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন রয়েছে। সঙ্গে আছেন 2,100 নির্বাহী ও 657 বিচারিক ম্যাজিস্ট্রেট।
প্রথমবারের মতো ভোটে ড্রোন, বডি অন ক্যামেরা ও ব্যাপক সিসিটিভি নজরদারি ব্যবহার করা হচ্ছে। এবারের নির্বাচনে 50টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ 2028 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী 83 জন। মোট ভোটার সংখ্যা প্রায় 12.77 কোটি, যার মধ্যে পুরুষ ভোটার 6.48 কোটি, নারী ভোটার 6.28 কোটি এবং হিজড়া ভোটার 1232 জন। নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন 45,330 দেশীয় ও 350 বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক নিবন্ধিত প্রায় 9,700 জন। ভোটের ফলাফল কেন্দ্রে প্রাথমিকভাবে ঘোষণা করা হবে এবং প্রায় সব আসনের ফলাফল মধ্যরাতের মধ্যেই জানা যাবে। কমিশন আশা করছে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটের 19টি আসনে ভোটের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বিদ্রোহী প্রার্থী, জোটগত সমঝোতা, চা শ্রমিক, সংখ্যালঘু ভোট এবং নীরব ভোটারদের উপস্থিতি ফলাফলের নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান দুই জোটের প্রচার দৃশ্যমান হলেও অদৃশ্য শক্তি শেষ পর্যন্ত জয় পরাজয় নির্ধারণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট বিভাগের 19টি আসনে ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে। প্রধান দুই জোটের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বড় প্রভাব ফেলতে পারে নীরব শক্তি। বিদ্রোহী প্রার্থী, জোটগত আসন সমঝোতা, সংখ্যালঘু ভোট, চা শ্রমিক এবং অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ এর অবস্থান জয় পরাজয়ের ফলাফলকে পরিবর্তন করছে। সিলেটে মোট ভোটার প্রায় 91,68,000, যার মধ্যে 7.5% সনাতন ধর্মাবলম্বী। বিভিন্ন আসনে আঞ্জুমানে আল ইসলাহ অনুসারীরা 5 থেকে 10% ভোট দেয়। চা বাগান অধ্যুষিত এলাকায় শ্রমিক ভোটার গুরুত্বপূর্ণ। মৌলভীবাজার 4 আসনে প্রায় 1 লাখ, সিলেট 1, 3 ও 4 আসনে 20 থেকে 30,000। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হল দলের বিদ্রোহী প্রার্থী। মনোনয়ন না পাওয়া কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, ফলে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জোটের প্রার্থী অনাগ্রহ, দলীয় সমন্বয় ও সমর্থকদের অনুপ্রেরণাও নির্বাচনের ফলকে প্রভাবিত করছে। সিলেট 3 এবং 2 আসনে জামায়াতের সমর্থন কমে গেছে। সব মিলিয়ে দৃশ্যমান লড়াইয়ের পাশাপাশি নীরব ভোটার এবং অদৃশ্য সমীকরণ নির্ধারণ করবে আসল ফলাফল। তাই শেষ পর্যন্ত কে কেন্দ্রে যাবে আর কে যাবে না, সেটাই সিলেটের নির্বাচনে চূড়ান্ত জয় পরাজয়ের দিশা নির্দেশ করবে। ভোটের ক্ষমতা আপনার হাতে। গণভোটের মাধ্যমে জনগণ শুধু নির্বাচিত নেতা নয়, দেশের ভবিষ্যতও নির্ধারণ করবে। ব্রেক্সিট, দক্ষিণ সুদান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ, বিশ্বের নানা গণভোটে স্পষ্ট হয়েছে ভোটারদের সিদ্ধান্ত কতটা পরিবর্তন আনে। 2026 সালে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 4টি হ্যাঁ না প্রশ্নের মাধ্যমে 84টি সংস্কারের ভাগ্য নির্ধারিত হবে। গণভোট মানেই সরাসরি জনগণের শক্তির প্রকাশ। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি ভোট দেওয়ার ক্ষমতা, এটাই গণভোটের মূল শক্তি। শুধু সংসদ বা সরকার নয়, এবার জনগণ নিজেই বলবে কোন নীতি হবে চূড়ান্ত। বিশ্বের নানা দেশের উদাহরণ দেখায় গণভোট শুধু ভোট নয়, একটি রাজনৈতিক পরিবর্তন এবং স্বাধীনতার পথে এক শক্তিশালী হাতিয়ার। যুক্তরাজ্যে 2016 সালে ব্রেক্সিট গণভোটে ভোটাররা নির্ধারণ করেন দেশ ইউরোপীয় ইউনিয়নে থাকবে নাকি বেরিয়ে যাবে। দক্ষিণ সুদানে 2011 সালে স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করা হয়, যেখানে প্রায় 99% ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দেন। দক্ষিণ আফ্রিকায় 1992 সালে বর্ণবাদী শাসনের অবসান ও নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। 2014 সালে ক্রিমিয়ায় গণভোটে রাশিয়ায় যোগদানের পক্ষে বিপুল ভোট হয়, যদিও এটি আন্তর্জাতিকভাবে বিতর্কিত। কাতালোনিয়া ও স্কটল্যান্ডেও স্বাধীনতার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশও গণভোটের ঐতিহ্য রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে মিলিয়ে 2026 সালে 4টি হ্যাঁ না প্রশ্নের মাধ্যমে 84টি সংস্কারের ওপর জনগণের মতামত চাওয়া হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণ সরাসরি দেশের গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারে।
বিশ্বব্যাপী গণভোটের উদাহরণ দেখায় এটি শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যম নয়, বরং জনগণের রাজনৈতিক সচেতনতা ও ক্ষমতায়নের প্রতীক। ভোটের মাধ্যমে জনগণ সরকারের ওপর প্রভাব রাখতে পারে এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা নিতে পারে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত অন্তত 10 জন, আহত 25 জন। সন্দেহভাজন নারী হামলাকারীও মৃত অবস্থায় উদ্ধার। পুলিশ অ্যাক্টিভ শুটার সংকেত পেয়ে দ্রুত পৌঁছায়। স্কুল ও এলিমেন্টারি বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত 10 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন। হামলাকারীর সঙ্গে জড়িত এক নারী সন্দেহভাজনও মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুর 1:20 দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে অ্যাক্টিভ শুটার সংকেত পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যালয়ের ভিতর থেকে 6 জনের লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জন মারা যান এবং স্কুল সংলগ্ন একটি বাড়ি থেকে আরও 2 জনের লাশ পাওয়া যায়। পুলিশ ধারণা করছে ওই বাড়িও হামলার সঙ্গে সম্পর্কিত। সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ঘরে অবস্থান ও দরজা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। স্কুল জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি ও এলিমেন্টারি স্কুল সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তা ও সলিসিটর জেনারেল নিনা ক্রিগার জানান, আজকের মর্মান্তিক ঘটনা পুরো সম্প্রদায়কে নাড়িয়েছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ছোট্ট শহরটিতে এই হামলার পর দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।